আমাদের গ্রামের নাম ছিল শিবপুর চর। গঙ্গার শাখা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। বর্ষায় নদী ফুলে ওঠে, শীতে কুয়াশায় ঢেকে যায় সবকিছু। সন্ধে নামলেই চারপাশ এমন চুপচাপ হয়ে যায় যেন পুরো গ্রাম নিঃশ্বাস আটকে রেখেছে। আমি তখন শহর থেকে ফিরে এসেছি। বাবা মারা যাওয়ার পর বহু বছর গ্রামে আসা হয়নি। মা একাই থাকত। এবার আর তাকে একা রাখতে মন চাইছিল না। গ্রামে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা একটা পুরনো বাড়ি, নদীর ঠিক পাশেই। লালচে দেয়াল, ভাঙা বারান্দা, আর গেটে ঝুলছে মরচে ধরা একটা কলবেল। রিকশাওয়ালা হঠাৎ থেমে গেল। সে নিচু গলায় বলল, দাদা, ওই বাড়ির সামনে নামবেন না, একটু এগিয়ে নামবেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে চোখ বড় বড় করে বলল, ওখানে রাত নামলেই কলবেল বাজে, কিন্তু কেউ থাকে না। আমি হেসে উড়িয়ে দিলাম, ভাবলাম গ্রামের গুজব। কিন্তু অজান্তেই বুকের ভেতর হালকা একটা অস্বস্তি ঢুকে গেল। সেদিন রাতে বাড়িতে পৌঁছে দেখি মা চুপচাপ বসে আছে, চোখে ক্লান্তি। আমার দিকে তাকিয়ে হালকা হাসল। খাওয়া শেষে উঠোনে বসেছিলাম। নদী থেকে ঠান্ডা বাতাস আসছে। হঠাৎ দূর থেকে একটা পরিষ্কার শব্দ ভেসে এলো, টিং টং, টিং টং। আমি থমকে গেলাম। মা ধীরে উঠে দাঁড়ালো, মুখ ফ্যাকাশে। আমি বললাম, এই রাতে কার বাড়িতে কলবেল? মা কিছুক্ষণ চুপ থেকে বলল, দত্ত বাড়ি। আমি চমকে উঠলাম, সেই নদীর ধারের বাড়িটাই। আমি হাসতে চাইলাম, কিন্তু মায়ের মুখ দেখে হাসি আটকে গেল। সে বলল, শুনলে জানালার দিকে যাবি না, দরজার কাছেও না। সেদিন রাতে ঘুম আসছিল না। বাইরে কুয়াশা জমেছে, নদীর পানি টুপটাপ শব্দ করছে। হঠাৎ আবার টিং টং, এবার আগের থেকে জোরে। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে জানালার পর্দা একটু সরালাম। কুয়াশার ভেতর দিয়ে দেখলাম দত্ত বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে, মানুষের মতো গড়ন, মাথা নিচু, নড়ছে না। হঠাৎ সে মাথা তুলল। আমি স্পষ্ট মুখ দেখতে পেলাম না, কিন্তু চোখ দুটো অদ্ভুত সাদা আলো ছড়াচ্ছে। আমি ঝাঁপিয়ে পর্দা নামিয়ে দিলাম। শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকদের কথা শুনছিলাম। সবাই চাপা গলায় ওই বাড়ির গল্প করছিল। এক বুড়ো কাকু বলল, 5 বছর আগে ওই বাড়িতে আগুন লাগে। দত্ত পরিবার সবাই মারা যায়, কিন্তু আগুন লাগার আগের কয়েক মাস প্রতি রাতে কলবেল বাজত। আমি জিজ্ঞেস করলাম, কেউ দরজা খুলত না? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, খুলত, কিন্তু খুললে কেউ থাকত না। সেদিন বিকেলে আমি নদীর ধারে হাঁটতে বেরোলাম। অদ্ভুতভাবে পা আপনা আপনি দত্তবাড়ির দিকে চলে গেল। বাড়িটার সামনে দাঁড়াতেই বুকের ভেতর ভারী লাগল। বাতাস ঠান্ডা, গেটের কলবেলটা হালকা দুলছে। আমি হাত বাড়াতেই সেটা নিজে নিজেই নড়ে উঠল, টিং টং। আমি জমে গেলাম। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভাঙা কাঁচের মতো একটা আওয়াজ, ফিরে এসেছিস। আমি পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা আবার এলো, ভেতরে আয়, দরজা খোলা। আমি দৌড়ে সেখান থেকে পালালাম। রাতে আবার সেই শব্দ, এইবার আমাদের নিজের দরজায়, টিং টং, টিং টং। মা কাঁপতে লাগল। বাবা নেই, বাড়িতে শুধু আমি আর মা। আমি দরজার কাছে গেলাম। বাইরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে সেই ছায়া। সে ধীরে বলল, একবার খুললেই সব শেষ হবে না, শুধু শুরু। আমার হাত কাঁপছিল, কিন্তু জানতাম এই গল্প এখানেই থামবে না। সেদিন রাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে দেখার পর আমার ঘুম আর এলো না। মা সারা রাত কাঁথা জড়িয়ে বসেছিল। আমি দরজার সামনে একটা লাঠি রেখে পাহারা দিচ্ছিলাম, যদিও জানতাম লাঠি দিয়ে ছায়াকে আটকানো যায় না।
ভোরের আলো ফুটতেই গ্রামের দিকে বেরোলাম। মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, ওরা আমাকে কেন ডাকছে? আমি সোজা গেলাম পুরনো মাঝিপাড়ায়। সেখানে থাকেন হরিপদ কাকা। নদীতে সারা জীবন নৌকা চালিয়েছেন। গ্রামের সব গোপন গল্প তার জানা। আমি সব খুলে বললাম। সে আমার কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই যাকে দেখেছিস ওটা শুধু ভূত না, ওটা পাহারাদার। আমি চমকে উঠলাম। পাহারাদার মানে? সে নদীর দিকে তাকিয়ে বলল, দত্তবাড়ির নিচে কিছু বাধা আছে। আগুনে যারা মরেছিল সবাই পুরো যায়নি, কিছু থেকে গেছে। আর কলবেলটা, ওটা ডাকের যন্ত্র। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, ডাকে কাকে? হরিপদ কাকা ধীরে বলল, যাদের মনে ভাঙন আছে, যাদের ভিতরে শূন্যতা আছে। আমি বুঝলাম, বাবার মৃত্যুর পর আমার মনটা ভাঙা, তাই কি আমাকে টানছে? সেদিন বিকেলে মা জ্বর নিয়ে পড়ে গেল, মুখ ফ্যাকাশে, হাত বরফের মতো ঠান্ডা। ডাক্তার বলল, ভয় বা মানসিক ধাক্কা হয়েছে, ওকে একা ছেড়ো না। রাতে মা ঘুমিয়ে পড়তেই আবার সেই শব্দ এলো, টিং টং। এইবার খুব ধীরে। আমি জানালা দিয়ে তাকালাম। দত্তবাড়ির দরজা খোলা, ভেতর থেকে হালকা আলো, আর নদীর দিক থেকে আসছে শিশুর কান্নার শব্দ। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি চুপি চুপি ঘর থেকে বেরোলাম। নদীর ধারের পথ ধরে হাঁটছি। চারপাশ কুয়াশা, দূরে শিয়ালির ডাক। দত্তবাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। ভেতরে ঢুকতেই পা ঠান্ডা মেঝেতে আটকে গেল। ঘরের ভেতরে আগুনে পোড়া দাগ এখনো আছে, দেয়ালে কালো ছাপ। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, ধপাস। আমি পিছনে তাকালাম, দরজা নড়ছে না। ভেতরে হালকা আলো, যেন মোমবাতি জ্বলছে। আমি ধীরে ধীরে হাঁটলাম। একটা ঘরে ঢুকতেই দেখলাম মেঝের মাঝে বসে আছে একটা ছোট মেয়ে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে ধীরে মাথা তুলল। মুখটা অক্ষত, কিন্তু চোখ খুব পুরনো কষ্টে ভরা। সে বলল, আমার নাম পিউ, আগুনে আমি দৌড়ে বেরোতে পারিনি। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, তোমরা শান্তি পাও না কেন? সে হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কান্না লুকোনো। কারণ দরজা বন্ধ ছিল, কলবেল বাজছিল, কেউ আসেনি। হঠাৎ চারদিক ঠান্ডা হয়ে গেল। পিছন থেকে ভারী পায়ের শব্দ। ঘুরে দেখি সেই মুখহীন ছায়া দাঁড়িয়ে, লম্বা, কাঁধ ছুঁয়ে ছায়া পড়ছে দেয়ালে। সে গম্ভীর গলায় বলল, এই ছেলে আমাদের দরকার। আমি পিছিয়ে গেলাম। পিউ হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে পড়ল। সে বলল, তুমি বাঁচতে চাও? আমি মাথা নাড়লাম। সে ফিসফিস করে বলল, তাহলে কলবেল ভাঙতে হবে, কিন্তু তার জন্য নদীর নিচে যেতে হবে। আমি চমকে উঠলাম, নদীর নিচে? সে বলল, ওখানেই প্রথম আগুনের আত্মা বাঁধা। হঠাৎ ছায়াটা এগিয়ে এলো, ঘর কাঁপতে লাগল, দেয়ালে ফাটল ধরল। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। এইবার দরজা খুলে গেল। আমি বাইরে বেরিয়ে পড়লাম। পেছন থেকে ভেসে এলো সেই কণ্ঠ, তুমি পালাতে পারবে না, কলবেল তোমার নাম জানে। আমি বাড়িতে ফিরে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার ঠোঁট নড়ছে। আমি কানে নিয়ে গেলাম। সে ফিসফিস করে বলছে, দরজাটা খুলিস না, ওরা এসে গেছে। আমার চোখ ভিজে গেল। এইবার ব্যাপারটা আর শুধু আমার নয়, এটা আমার মাকে নিয়েও। আমি জানালাম, গ্রাম ছাড়ব না, আমি এই অভিশাপ ভাঙব, যাই হোক। নদীর দিকে তাকিয়ে মনে হলো পানি কালো হয়ে আছে, ভেতর থেকে কেউ ডাকছে। মায়ের ঠোঁটের ফিসফিসানি শুনে আমার বুকটা কেঁপে উঠল। সে অচেতন, কিন্তু চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, যেন স্বপ্নের ভেতরেও কিছু তাকে তাড়া করছে। আমি মায়ের কপালে হাত রাখলাম, ঠান্ডা। ভয় পেয়ে গ্রামের ডাক্তারকে ডেকে আনলাম। সে মাথা নেড়ে বলল, ওকে ভয় ছাড়া বাঁচাতে হবে, না হলে শরীর ভালো হলেও মন ভেঙে যাবে। আমি বুঝলাম, এই অভিশাপ যতদিন থাকবে
মা নিরাপদ না। সেদিন দুপুরে আমি আবার হরিপদ কাকার কাছে গেলাম। আমি বললাম, পিউ বলেছে নদীর নিচে কিছু বাধা আছে, সত্যি কি? হরিপদ কাকার চোখ ভিজে উঠল। সে ধীরে বসে পড়ল। হ্যাঁ, কিন্তু এটা শুধু দত্ত পরিবারের গল্প নয়, এটা পুরো গ্রামের পাপ। আমি চমকে উঠলাম। সে বলতে শুরু করল, 5 বছর আগে বড় বন্যা এসেছিল, নদী ভাঙছিল। দত্ত পরিবারের বাড়ির নিচে পুরনো একটা তান্ত্রিক ঘর ছিল। সেখানে গ্রামের কয়েকজন মিলে গোপনে আচার করত। টাকা, ক্ষমতা, জমির লোভে তারা আত্মা বাঁধার চেষ্টা করেছিল। কিন্তু আচার ভেস্তে যায়, আগুন লাগে। দত্ত পরিবার জানত না ভেতরে কি হচ্ছে। তারা আটকে পড়ে। গ্রামের লোকেরা আগুন দেখেও দরজা খোলেনি, ভয় পেয়েছিল। আর কেউ কেউ চুপ করেছিল সুবিধার জন্য। আমি রাগে কাঁপছিলাম। তাহলে কলবেল? হরিপদ কাকা বলল, ওটাই শেষ যন্ত্র। ওটা বাঁচিয়ে রেখেছিল তান্ত্রিক, যাতে আত্মারা ডাক দিতে পারে। আর যতদিন কলবেল থাকবে ততদিন নতুন মানুষ টানবে। আমার মাথার ভেতর পিউর কথা বাজতে লাগল। নদীর নিচে যেতে হবে। সন্ধ্যা নামতেই আকাশ কালো হয়ে এলো। নদীর পানি অদ্ভুতভাবে শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর একটা চাপা গর্জন ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতেই যাব। হরিপদ কাকা একটা পুরনো তাবিজ দিল। বলল, পুরো বাঁচাতে পারবে না, কিন্তু সময় দেবে। রাত 12টা। গ্রাম ঘুমিয়ে পড়েছে। কেবল কুকুরের দূরের ডাক আর নদীর শব্দ। আমি নৌকা নিয়ে নদীর মাঝখানে গেলাম, ঠিক দত্তবাড়ির সামনে। পিউ বলেছিল এখানেই। হঠাৎ পানি কেঁপে উঠল। নৌকা দুলতে লাগল। নদীর ভেতর থেকে ফিসফিসানি, নাম, নাম। আমি চোখ বন্ধ করে তাবিজ ধরলাম। তারপর সাহস করে নদীতে নামলাম। পানি বরফের মতো ঠান্ডা। নিচে নামতেই অন্ধকার। হঠাৎ পা কিছুর ওপর লাগল। আমি হাত দিয়ে টের পেলাম কাঠের দরজা, পুরনো তান্ত্রিক ঘরের দরজা। আমি ধাক্কা দিলাম। দরজা খুলতেই ভেতরে লালচে আলো, আর সেখানে দাঁড়িয়ে আছে এক মানুষ। শরীর আধ পোড়া, চোখ আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, আমার ঘুম ভাঙিয়েছিস কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের মুক্তি দিতে। সে হেসে উঠল। সে হাসি শুনে আমার শরীর জমে গেল। মুক্তি? আমরা মুক্তি চাই না, আমরা বদলা চাই। চারদিক থেকে ছায়া বেরিয়ে এলো, দত্ত পরিবারের ছায়া। পিউও আছে, কিন্তু সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আমি বুঝলাম এখানে 2 রকম আত্মা আছে, একদল আটকে পড়া আর একদল প্রতিশোধে পাগল। আগুনের আত্মা সামনে এগিয়ে এলো। সে বলল, আমাদের পুড়িয়েছে, এবার গ্রাম পুড়বে। আমি চিৎকার করে বললাম, সবাই তো দোষী না। সে গম্ভীর গলায় বলল, কিন্তু সবাই চুপ ছিল। আমার চোখ ভিজে গেল। আমি বললাম, তোমরা যদি গ্রাম ধ্বংস করো, তোমরাও কখনো শান্তি পাবে না। হঠাৎ পিউ সামনে এগিয়ে এলো। সে আগুনের আত্মার দিকে তাকিয়ে বলল, আমরা বাচ্চারা কি দোষ করেছিলাম? ঘর কেঁপে উঠল। আগুনের আত্মা থমকে গেল। আমি সুযোগ বুঝে কলবেলের কথা বললাম, কলবেল ভাঙতে হলে তোমার শক্তির অংশ ছাড়তে হবে। সে চুপ করে রইল। তার চোখের আগুন ধীরে নিভে এলো। সে ফিসফিস করে বলল, যদি ভাঙো, আমরাও মিলিয়ে যাব। আমি মাথা নাড়লাম, এটাই মুক্তি। হঠাৎ চারদিক কাঁপতে লাগল। ঘর ভাঙতে শুরু করল। আমি দৌড়ে উপরে উঠলাম। নদীর পানি ছিটকে উঠল। আমি কোনো মতে নৌকায় উঠলাম। পিছনে তাকিয়ে দেখি নদীর মাঝখানে ঘূর্ণি। ভেতর থেকে ভেসে এলো কান্না আর চিৎকার। তারপর হঠাৎ সব থেমে গেল। নদী শান্ত, কিন্তু আমি জানতাম এখনো কলবেল আছে, শেষ লড়াই বাকি। আমি বাড়ি ফিরলাম। দেখি আমাদের দরজার সামনে আবার সেই ছায়া দাঁড়িয়ে, এবার আরও স্পষ্ট। সে বলল, তুমি নিচে গিয়েছ, এখন তোমাকে থামাতে হবে। আমি হাত মুঠো করলাম। ভয় ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল মাকে বাঁচানোর জেদ। রাত তখন প্রায় 1:30টা। আকাশে চাঁদ ঢেকে গেছে মেঘে। চারপাশ এমন নিস্তব্ধ, যেন গ্রামটা নিঃশ্বাস নিচ্ছে খুব আস্তে।
আমাদের বাড়ির সামনে সেই ছায়াটা দাঁড়িয়েছিল। এইবার আমি পালালাম না। আমি দরজার ভেতর থেকেই বললাম, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে সামনে এলো। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে তার অবয়ব স্পষ্ট হলো। সে মানুষ ছিল, কিন্তু তার মুখ অদ্ভুতভাবে ফাঁকা, যেন মুখটা মুছে ফেলা হয়েছে। তবু চোখের জায়গায় ছিল গভীর কালো গর্ত। সে বলল, আমার নাম ছিল শম্ভু দত্ত, দত্ত পরিবারের বড় ছেলে। আমার বুক কেঁপে উঠল। তুমি তো আগুনে মারা গিয়েছিলে। সে মাথা নাড়ল। মারা যায়নি, আমি বেঁচে ছিলাম, কিন্তু যখন দরজা ভেঙে বেরোতে চেয়েছিলাম, গ্রাম আমাকে আটকে ছিল। আমি চমকে উঠলাম। সে ফিসফিস করে বলল, ওরা ভাবল আমি তান্ত্রিক। আগুনের দোষ আমার ওপর চাপালো, আমাকে বেঁধে নদীতে ফেলে দিয়েছিল। আমার গলা শুকিয়ে গেল। সে বলল, আমি মরিনি সঙ্গে সঙ্গে, নদীর নিচে আটকে ছিলাম। তখনই আগুনের আত্মার শক্তি আমাকে ধরে রাখে। আমি পাহারাদার হয়ে গেলাম। আমি বুঝলাম, এই ছায়া প্রতিশোধের আগুনে বেঁচে আছে। আমি বললাম, তাহলে তুমি কলবেল দিয়ে মানুষ ডাকছ কেন? সে হেসে উঠল, কারণ আমি চাই গ্রাম বুঝুক দরজা বন্ধ করলে কি হয়। আমার চোখ ভিজে উঠল। আমি বললাম, কিন্তু নির্দোষ মানুষ, আমার মা? সে চুপ করে গেল। ভেতর থেকে মায়ের কাশির শব্দ এলো। আমি ঘুরে তাকালাম। মা অচেতন, কিন্তু তার মুখ আরও ফ্যাকাশে। আমি কাঁপা গলায় বললাম, যদি কাউকে শাস্তি দিতে চাও আমাকে দাও, কিন্তু মাকে ছেড়ে দাও। ছায়াটা ধীরে মাথা তুলল। তার কণ্ঠ কেঁপে উঠল, আমি কাউকে ছাড়তে শিখিনি। ঠিক তখন দূর থেকে আবার শব্দ এলো, টিং টং। কলবেল বাজছে। দত্তবাড়ির দিক থেকে। নদীর দিক থেকে বাতাস এলো হঠাৎ। পিউয়ের কণ্ঠ ভেসে এলো, এখনই সময়, যদি ভাঙতে চাও। আমি ছুটে বেরোলাম। ছায়াটা আমার পেছনে পেছনে এলো। দত্তবাড়ির সামনে দাঁড়াতেই দেখি কলবেল নিজে নিজেই নড়ছে। চারপাশে ঠান্ডা বাতাস, গাছের পাতা কাঁপছে। আমি কলবেলের দিকে এগোলাম। ছায়াটা গর্জে উঠল, থাম, এটা ভাঙলে আমি শেষ হয়ে যাব। আমি চোখ বন্ধ করে বললাম, শেষ মানেই মুক্তি। আমি হাত দিয়ে কলবেল ধরলাম। হঠাৎ মাথার ভেতর হাজারটা আওয়াজ, কান্না, আগুনের শব্দ, চিৎকার। আমি দাঁতে দাঁত চেপে ধরলাম। পিউয়ের মুখ চোখের সামনে ভেসে উঠল। আমি জোরে টান দিলাম, ক্র্যাক। কলবেল ফেটে গেল। এক মুহূর্তে বাতাস থেমে গেল। চারদিক অন্ধকার। তারপর হঠাৎ চারদিক আলোয় ভরে গেল। দত্তবাড়ির ভেতর থেকে আগুনের ছায়া বেরিয়ে এলো। পিউ আর অন্য আত্মারা একসাথে দাঁড়িয়ে। তারা ধীরে ধীরে হালকা হয়ে উঠল। পিউ আমার দিকে তাকিয়ে হাসল। সে বলল, ধন্যবাদ, এখন আর দরজা বন্ধ থাকবে না। শম্ভু দত্ত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ ধীরে ধীরে ফিরে আসতে লাগল। সে কাঁদছিল। সে বলল, আমি শুধু চাইতাম কেউ একদিন দরজা খুলুক। তার শরীর আলো হয়ে উঠল। তারপর সে মিলিয়ে গেল। নদীর দিক থেকে হালকা বাতাস এলো। মনে হলো কেউ দীর্ঘশ্বাস ফেলল। সব শেষ। আমি দৌড়ে বাড়িতে ফিরলাম। মা ধীরে চোখ খুলল। সে আমার হাত ধরল। শব্দটা থেমে গেছে। আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। সেদিন সকালবেলা গ্রাম বদলে গিয়েছিল। দত্তবাড়ি ভেঙে পড়েছে। কলবেলের জায়গায় শুধু মরচে ধরা তার। নদীর পানি স্বচ্ছ। গ্রামের মানুষ চুপচাপ দাঁড়িয়েছিল। কেউ কথা বলছিল না, কারণ সবাই বুঝেছিল সব ভূত বাইরে থাকে না, কিছু ভূত থাকে মানুষের ভেতরে। আজও যখন রাতে হাওয়া বইতে থাকে, আমি মাঝে মাঝে মনে করি দূর থেকে কেউ বেল টিপছে, কিন্তু দরজা খুললে এইবার আর কেউ নেই, শুধু একটা ঠান্ডা বাতাস। আর মনে পড়ে যায়, কোনোদিন কারো ডাক শুনে দরজা বন্ধ করো না।